যারা বৃষ্টিতে ভিজেছিল পাগলি তোমার জন্য ভুতুম ভগবান, এই সমস্ত কাব্যগ্রন্থের মাধ্যমে বাংলা সাহিত্যের যে কাব্যধারার উত্তর আধুনিকতাবাদের যে সমস্ত মানুষ সূত্রপাত ঘটিয়েছিলেন এবং যাদের হাত ধরেই কবিতা উত্তর আধুনিকতাবাদ পেয়েছে, ঠিক তেমনই ভাবনার একজন কবি, তার নাম জয় গোস্বামী। জয় গোস্বামীর পাতার পোশাক নামক কাব্যগ্রন্থের অন্তর্গত একটি কবিতা তোমরা পড়েছিল দশম শ্রেণীতে, খুব ভালো মনে পড়ে, একেবারে শেষ পর্বের দিকের একটি কবিতা, যে কবিতার মাধ্যমে অস্ত্রের বিরুদ্ধে গানের কথা বলা হয়েছিল। ঠিক তেমনই তোমাদের চেনা জানা একজন কবি, যে কবির নাম জয় গোস্বামী। তোমরা বোর্ডের দিকে তাকালে দেখতে পাবে 1954 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করা ব্যক্তি জয় গোস্বামী বর্তমান সময়ে দাঁড়িয়েও তিনি মৃত্যুর স্বাদ গ্রহণ করেননি। এবং বস্তুত বলতে কোনো দ্বিধা নেই, একেবারে তোমার আমার এবং আমাদের সবার পরিচিত বৃত্তান্তের কবি। এবং যারা একটু কলকাতার লাগোয়া এরিয়াতে ঘোরাফেরা করো, তাদের কাছে কিন্তু জয় গোস্বামী এক অর্থে দাদা হিসেবেই পরিচিত। নন্দন চত্বর, রবীন্দ্র সদন চত্বর থেকে শুরু করে কলকাতা বইমেলা করিডোরেও যদি ঘুরে বেড়ানো যায়, একাধিকবারও আমাদের হাতে কাছে পাওয়ার কবি জয় গোস্বামী। সেই জয় গোস্বামী নামক ব্যক্তি শ্রীজাত বা সুবোধ সরকার, সুবোধ ঘোষ বা বলা যেতে পারে আমাদের শঙ্খবাবুও বলা যেতে পারে, এই সমস্ত তিলোত্তমা মজুমদার যারা আধুনিক কাব্য কবিতার দিশারি, সুনীল গঙ্গোপাধ্যায় মারা গিয়েছেন। তাহলে এই আধুনিক কাব্য কবিতার দিশারি এবং যাদের চিন্তা চেতনার মধ্যে দিয়ে আধুনিকতা উত্তরাধুনিকতা পেয়েছে 1920 থেকে 1970 সাধারণত বলা যেতে পারে কাব্যের ক্ষেত্রে আধুনিকতার যুগ। 1970 থেকে তার পরবর্তী সময়কালে পোস্ট মডার্নিজম বা উত্তর আধুনিকতার কিন্তু দিশারি বা যুগ কিন্তু কবিতার ক্ষেত্রে লক্ষ্য করা যেতে পারে। একাদশ শ্রেণীর ছাত্রদের জন্যে একটি অন্যতম গুরুত্বপূর্ণ কবিতা, যে কবিতার নাম হচ্ছে নুন। কবি জয় গোস্বামী, মূল কাব্যগ্রন্থের নাম ভুতুম ভগবান। যেমন করে আমরা আগে পড়াশুনো করেছিলাম তেমন করেই পড়াশুনোর দিকটাতে আবার একটু আগাতে শুরু করি। টেক্সট আজকে যাব না, টেক্সট নেক্সট ক্লাসে যাব। তাহলে আজকে কি করতে পারি? আজকে যেটা করতে পারি, কবিতার ব্যাকগ্রাউন্ড, পূর্বসূত্র নিয়ে আলাপ আলোচনা করতে পারি, কবিতার বিষয় বিন্যাস বা ভাবনার দিকে প্রবেশ করতে পারি। তাহলে দেখো, সময় দেখো, 1970 নকশালবাদী আন্দোলন তামাম ভারতবর্ষের সঙ্গে পশ্চিমবঙ্গকে প্রভাবিত করতে শুরু করে দিয়েছিল। রাজনীতির ক্ষেত্রে এমার্জেন্সি পিরিয়ড আসতে শুরু করে দিয়েছে। 1970 বাংলাদেশ স্বাধীনতা আন্দোলন পাচ্ছে। ছিন্নমূল সমস্যায় হিউজ পার্সেন্টেজ মানুষ বাংলাদেশ থেকে শুরু করে পালিয়ে বলো বা যেভাবে হয়েছে ভারতবর্ষে প্রবেশ করতে শুরু করছে। 1977 বামফ্রন্ট সরকার পশ্চিমবঙ্গ রাজ্যের মসনদে ক্ষমতায় আসতে শুরু করছে। সামগ্রিকভাবে পরিস্থিতি বা ভাবচিত্র বা রূপচিত্র একটু একটু বদল হচ্ছে। উদ্বাস্তু সমস্যার ফলশ্রুতি স্বরূপ পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের তামাম প্রদেশগুলোতে রিফিউজি সমস্যার একটা প্রভাব লক্ষ্য করা যেতে পারে। খাদ্যহীন মানুষ, বস্ত্রহীন মানুষ, বাসস্থানহীন মানুষ বেঁচে থাকার স্বাভাবিক শক্তি যেখানে খুঁজে পাচ্ছে না, বেঁচে থাকাটাই সেখানে সাফল্য হিসেবে ধরা হচ্ছে। দুমুঠো অন্নের সংস্থান যেখানে মানুষ পাচ্ছে না, একটু ফ্যানের সংস্থান সেখানে সাফল্য হিসেবে ধরা হচ্ছে। সেই মানুষ, তাদের অবস্থা, সেই উদ্বাস্তু সংকটপূর্ণ মানুষের জীবন সংকটের চিত্রায়ন এবং তাদের প্রতিনিধি স্থানীয় কবিতা কিন্তু নুন। এখন নুন আর লবণ এই শব্দটা নিয়ে সাধারণত গল্প থাকতেই পারে। কবিতার মধ্যে যদি আমরা প্রবেশ করি, যদি আমরা পরের ক্লাসে প্রবেশ করব, সেখানে আমরা দেখতে পাবো নুন এবং লবণ দুটো শব্দই কিন্তু কবিতার মধ্যে ইউজ করা হয়েছে। তাহলে তুমি আমাকে বলতে পারো যে স্যার নুন এবং লবণ দুটোই বলা হয়েছে কেন? লবণ সাধারণত তৎসম বিশিষ্ট শব্দ, সংস্কৃত ভাবনা বহুল শব্দ, কিন্তু বর্তমান জীবনযাত্রায় কিন্তু নুনকেই কিন্তু মান্য চলিত হিসেবেই কিন্তু ব্যবহৃত করছে। লবণ সেই অর্থে বলা যেতে পারে ব্যবহৃত শব্দ নয়। এখন প্রশ্নটা হচ্ছে এই, কবিতায় কি আছে, কবিতার বিষয়বস্তু কি আছে, কবিতা কেন লেখা হয়েছে, কেন নুন? আসলে নুন একটি রূপক ব্যঙ্গময় কবিতা, যেখানে নুন শব্দটি মানুষের বেঁচে থাকার স্বাভাবিক উপাদানের মধ্যে একটি উপাদান।
খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসা, মানুষের যেখানে মৌলিক দাবি বা মানুষের বেসিক নিডস, সেই মৌলিক দাবি বা বেসিক নিডসের মধ্যে একটি হচ্ছে সেই অন্ন, বস্ত্র, বাসস্থান। তাহলে মনে করো একজন গরিব মানুষ সে দুমুঠো শুকনো অন্ন পেয়েছে। আমরা যারা বেঁচে থাকার মানুষ, আমরা বাঁচতে বাঁচতে প্রতিটা মুহূর্তে যখন ভাত খেতে শুরু করি, সকাল, বিকেল, দুপুর, রাতে, আমরা ভাতের সঙ্গে মাংস চাই, সবজি চাই, কখনো বিকেলে খাবার থালাতে বসে মোমো চাই, পিৎজা চাই, বার্গার চাই। আমরা আমাদের সন্তুষ্টির জায়গাটাই যখন কোনো খাদ্য আমরা পেতে পারি না, তখনই আমাদের মধ্যে চূড়ান্ত পর্যায়ের বিরক্তি, হতাশা, ফ্রাস্ট্রেশন তৈরি হয়। সেই হতাশার রাগ আমরা আমাদের জীবনযাত্রায় কিন্তু প্রকাশ করে থাকি। কবিতার মধ্যে দেখলে দেখা যেতে পারে একটি ভাবনা বা একটি চেতনার লক্ষণ কিন্তু তামাম কবিতার মধ্যে ফুটে উঠেছে। সেই ভাবনা বা সেই চেতনার লক্ষণটি কি, তুমি আমাকে জিজ্ঞাসা করতে পারো। একটি নিম্নবর্গীয় মানুষ, বেঁচে থাকা সাধারণ মানুষ, তার জবানিতে কবিতাটি ফুটে উঠেছে, তার জীবনযাত্রার চিত্র তার জবানিতে ফুটে উঠেছে। কবিতার বিষয়বস্তুর গভীরতা সেইভাবে তৈরি করলে দেখা যেতে পারে বাপ বেটা, এখানে বাপ বেটা দুই ভাই, বাপ বেটা দুই ভাই সাধারণত একটি প্রবাদ হিসেবে ইউজ করা হয়েছে। গরিব মানুষ, নিম্নবর্গীয় মানুষ, যার বেঁচে থাকাটা সংকটপূর্ণ অবস্থায় দাঁড়িয়ে, যে বিলাসিতার সর্বস্ব খাবার দাবার খেতে পারে না, সেই মানুষ 70-এর দশকের জীবনযাত্রার চিত্রায়ন ঘটিত মানুষ, যার কাছে বেঁচে থাকাটাই সাফল্যের শরীর, সেই মানুষ সারাদিন পরিশ্রমবদ্ধ জীবনযাত্রায় অভাবে ধার দেনাতে যার জীবন অতিবাহিত হয়, সেই মানুষ যখন রাত দুপুরে বাড়িতে ফিরে আসে, কখনো অভাবে যায়, কখনো তার ইনকাম হয়, কখনো হয় না। একেবারে গরিব মানুষদের জীবনচিত্র যান। গরিব মানুষের কাছে কিন্তু বেঁচে থাকাই সাফল্য। ভবিষ্যৎ পরিকল্পনা বা আগামীর দিশা তার জীবন চেতনা বা তার জীবনযাত্রার মধ্যে দিয়ে নাও থাকতে পারে। এই দিশাহীন জীবন অভ্যাস, দিশাহীন জীবন চেতনা যেখানে মানুষের মধ্যে অবস্থান করছে, সেই অবস্থিত জীবন এবং সেই জীবনের চেতনা, যেখানে এই জীবনেও কখনো কখনো স্বাদ হয়, আহ্লাদ হয়, একটু বিলাসিতা, একটু ভালোবাসা, একটু বৈভবের চিত্র প্রকাশ করা, একটু অনাস্বাদিত স্বাদকেও একটু স্বাদ নেওয়ার প্রচেষ্টা করা। তার জন্যেই মানুষ মাঝে মধ্যে ফিরে আসার সময় কোনো গোলাপের চারা হয়তো তার বাহ্যিক বাড়িতে সৌন্দর্য গ্রহণ করার জন্য নিয়ে আসে। সেই গোলাপের চারা নিয়ে আসলেও তার মধ্যে সামর্থ্য নেই, সেই চারা সে পুঁতবে কোটায়? 2 বিঘা জমির মতো 2 হাত বর্গ, 2 বর্গ বা 1 বর্গ জমি তার কাছে নেই। তাহলে সে প্রকাশ ঘটাবে কি করে জমির মধ্যে দিয়ে? তাহলে সে কি করে তার ভালোবাসার রূপরেখা, তার বৈভবের চিত্র প্রকাশ করবে? পারে না সে। সমস্ত অপ্রাপ্তির ফ্রাস্ট্রেশন যখন গ্রো করতে শুরু করে, একজট সিদ্ধি পাতার মতো গঞ্জিকা বা গাঁজা সেবন করে এবং নিজের অপ্রাপ্তির যন্ত্রণা নিয়ে যখন রাত দুপুরে শুকনো ভাত পাই, সামান্য লবণটুকু যেখানে জোটে না, চেঁচামেচি করে সারা পাড়ার মাথা করে তোলে। কেন মাথা করে তোলে? একজন বড় লোকের জীবনযাত্রা, একজন শিক্ষিত মানুষের জীবনযাত্রার প্রত্যেকটি স্টেপ, প্রত্যেকটি পা ফেলার মধ্যে দিয়ে যেমন মার্জিত ভাবের লক্ষণ থাকতে পারে, সেলিব্রিটি লাইফ স্ট্যাটাসে বিলং করে না যে মানুষটি, তার কাছে তো এইরকম ব্যাপার বা এরকম পর্ব থাকতে পারে না। তার কাছে বেঁচে থাকাটাই যেখানে সাফল্যের শরিক, বেঁচে থাকাটাই যেখানে সাফল্যের খতিয়ান, সেখানে মানুষ তো উৎপাত করতেই পারে। এই মানুষের তো দুমুঠো অন্ন চাই, দুমুঠো অন্নেই একটু স্বাদ চাই। মঙ্গল কাব্য গ্রন্থ ছিল, যে মঙ্গল কাব্য অন্নদা মঙ্গলের মধ্যে দিয়ে দেবী অন্নদা যখন ঈশ্বরী পাটিনীর নৌকায় পা দিয়েছিল, ঈশ্বরী পাটিনী শুধু একটা কথাই বলেছিল, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। নুন তো সেই চাহিদা। নুন তো গরিবের বাড়িতে আছে, বড় লোকের বাড়িতে আছে, হিন্দুর বাড়িতে আছে, মুসলিমের বাড়িতে আছে, খ্রিস্টানের বাড়িতে আছে, জৈনের বাড়িতে আছে, শহরে আছে, গ্রামে আছে, মফস্বলে আছে, ফ্ল্যাট কালচারে আছে, কুঁড়ে ঘরের মধ্যে দিয়ে লবণ আছে, সোদামাটির গন্ধযুক্ত অরণ্যচারী জীবনেও লবণ আছে। ভাবো কত অসহায় না হলে একটি মানুষ
বিস্কিট চাইনি, দুধ ভাত চাইনি, মাংস চাইনি। সাধারণ সভ্য মানুষের দিকে অভিযোগের আঙুল তুলে দিয়ে একটি দাবি সে প্রেরণ করেছে, আমাকে দুমুঠো অন্ন দেওয়া হোক, না আমার একটু লবণের স্বাদ দেওয়া হোক। এই স্বাদযুক্ত লবণ তার কাছে দাবি, জীবনের এইটুকুনি তার দাবি। ভাতে একটু স্বাদ যোগান দেওয়া হোক, বেঁচে থাকার একটু রস যোগান দেওয়া হোক। সভ্য মধ্যবিত্ত সম্প্রদায় থেকে উচ্চবিত্ত সম্প্রদায়ের কাছে সে যেন দাবি করতে শুরু করেছে, আমার খাবারের লবণের ব্যবস্থা করা হোক। এই ব্যবস্থা তো আকুতি মাত্র, এই ব্যবস্থা তো হতাশার ক্যানভাস আকার রূপচিত্র মাত্র। এই আকুতি তো সভ্যতার পথে এগিয়ে চলা মানুষের জীবনের পথে দাবি মাত্র। জীবন আসলে বহুবিধ মানুষ কিভাবে বঞ্চিত করেছে। জীবন আসলে সভ্যতার সংকটপূর্ণ পরিস্থিতিতে সংকটের রূপরেখা তৈরি করেছে। সেই সংকট, সেই সংকটমূলক পরিস্থিতি, সেই রূপরেখা যখন জীবনকে বিনষ্ট করার দিকে ধাবিত করতে শুরু করেছে, সেখানে মানুষ হুঙ্কার দিয়ে ওঠে, সেখানে মানুষ ঝামেলা করে ওঠে, সেখানে মানুষ গর্জন করে ওঠে, আমাকে বাঁচার স্বাধীনতা দেওয়া হোক। এখানে বিদ্রোহ আসেনি, এখানে গ্লোবালাইজেশন আসেনি, এখানে বিশ্বায়ন আসেনি, এখানে আধুনিকতার পথে উত্তরণের দিশা আসেনি, মানুষের অসহায়ত্ব এসেছে। মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস ছোট গল্পের মধ্যে দিয়ে যেমন বেঁচে থাকার জন্য মানুষের দুমুঠো অন্ন বা বেঁচে থাকার স্বাভাবিক দাবির জন্য যে সোশ্যালিস্ট বা সাম্যবাদী সমাজতান্ত্রিক মানসিকতার জাগরণ ঘটানোর চিত্র দেখা যায়, জয় গোস্বামীর কবিতায়ও কিন্তু 70-এর দশকের মানুষের সেই জীবন সংকট, দুমুঠো অন্নের অভাব, অন্ন পেলেও অন্নের মধ্যে দিয়ে স্বাদের অভাব, বেঁচে থাকাটা, যেখানে বেঁচে থাকাটা তো মানুষের নৈতিক অধিকার। শুধু বাঁচা তো অধিকার নয়, বাঁচার পরে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা মানুষের নৈতিক অধিকার, বেসিক নিডস বটে। সেই নৈতিক অধিকার, সেই বেসিক নিডস হারিয়ে মানুষ শুধুমাত্র দুমুঠো লবণের সহযোগে খেয়ে বেঁচে থাকবে, এই বেঁচে থাকাটাই তার জীবনের সার্থকতা।